হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে মাওয়ার মুস্তাফা খাদেম। আমি ব্রেইনস্টর্মার্সে ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে আমরা লাস্ট ক্লাসের উপর একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। আগের ক্লাস আমরা পড়েছি গ্রামার বেসিক্স, আজকে আমরা ওটার উপর একটা প্র্যাকটিস ক্লাস করব। সো চলে আসে প্রথমেই আমরা লাস্ট ক্লাসে কভার করেছিলাম হচ্ছে সেন্টেন্স কি, সেন্টেন্স কম্পোনেন্টস। সো সেন্টেন্স কম্পোনেন্টসের মধ্যে আমরা দেখেছি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্টের জিনিস। তারপর হচ্ছে আমরা ক্লজেস এবং ফ্রেজেস দেখেছি। ক্লজেস কি, সো এটার মধ্যে টাইপও ছিল আমাদের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, ওটা আমরা দেখেছি। তারপর ফ্রেজেসের ক্ষেত্রে যে এটা ডেফিনেশন কি, দেখতে কীরকম, এগুলো আমরা ভেঙে দেখেছি। সেন্টেন্স টাইপসের ক্ষেত্রে আমরা দুই টাইপে দেখছি, যে একটা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ আর একটা হচ্ছে আমার ফাংশন ওয়াইজ। ফাংশন ওয়াইজ হচ্ছে আমার 5টা টাইপ, যেরকম ছিল অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর হচ্ছে আমার এক্সক্লেমেটরি। আর স্ট্রাকচার ওয়াইজ মানে আমার দেখতে কেমন, মানে হচ্ছে আমার সাবজেক্ট এবং ভার্বের সংখ্যার উপর আমার হচ্ছে যে যতগুলো টাইপ আছে ওটা আমরা দেখছি, যেরকম হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সো ওটার উপর আমরা হচ্ছে প্র্যাকটিস ক্লাস করবো টু সি যে আমরা লাস্ট ক্লাসে কতটুকু শিখছি। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন এখানে আমার দেওয়া আছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমপ্লিট সেন্টেন্স, মানে হচ্ছে আমার সেন্টেন্স কোনটা পরিপূর্ণভাবে একটা আমি বলতে পারতেছি এখানে। সো তার মানে হচ্ছে তার 3টা যে কন্ডিশন আছে একটা কমপ্লিট সেন্টেন্স হওয়ার, এই সবগুলোই সে মিট করতেছে। নাম্বার 1 হচ্ছে যে আমার সাবজেক্ট থাকতে হবে, নাম্বার 2 হচ্ছে ভার্ব থাকতে হবে, এই দুইটা ম্যান্ডেটরি। থার্ড কন্ডিশনটা হচ্ছে যে এটা একটা অর্থপূর্ণ কম্বিনেশন হয়ে দাঁড়াবে, মানে আমার একটা অর্থ প্রকাশ করতে সে সক্ষম হবে। সো এই ক্ষেত্রে আমরা এখন দেখি অপশন এতে আমাদের আছে আফটার দ্য লাইব্রেরি। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি আমার সাবজেক্ট আছে, যেরকম দ্য লাইব্রেরি, কিন্তু আসলে এখানে কিন্তু আমার ভার্ব নাই। সো যেহেতু আমার ভার্ব নাই, সো এখানে আমার সাবজেক্টও আসলে নাই, ইটস জাস্ট এ গ্রুপ অফ ওয়ার্ডস। সো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এটাকে আমি বলবো ফ্রেজ একটা। বি নম্বর অপশন বলছে মারিয়াম রিডস হার নভেল ডেইলি। সো এই ক্ষেত্রে আমার কি আছে, সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, এরপর আবার অবজেক্ট এবং এক্সটেনশনও আছে। সো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার অর্থটাও কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। এখন আসি আমরা বিফোর আমরা বি নাম্বার দাগায় ফেলি, আমরা দেখি এখানে মাল্টিপল আনসার আছে নাকি। যদি আমার ক্লাস কখনো করে থাকো, এখানে খেয়াল করে দেখবে এমসিকিউতে সবসময় একটা খালি আনসার থাকে না, অনেক সময় 2টা বা 3টা আনসারও থাকে। কারণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে আমি বলে দিই না যে একটাই আনসার হবে। ওকে, সো এখানে আমরা আসি সিতে আসি। সিতে দেওয়া আছে হচ্ছে ওয়াকিং টু স্কুল। এই ক্ষেত্রে আমি ভার্ব প্লাস আইএনজি পাচ্ছি, কিন্তু আমি কিন্তু এখানে সাবজেক্ট পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমার এই ভার্ব প্লাস আইএনজিটা আসলে আমি বলতে পারছি না আমার ভার্ব। এটা অ্যাকচুয়ালি দেখা যায় যে সেন্টেন্সে যদি বসতো একটা পরিপূর্ণ, তাহলে এটা হয়তো জেরান। ডি নাম্বার আমার দেওয়া আছে উইথ রাফিন্স, একটা প্রেপোজিশন দেওয়া আছে এবং একটা নাউন দেওয়া আছে। সো এখানে আমি আসলে বলতেও পারতেছি না এটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট, কারণ কি আমার ফুল সেন্টেন্সটা নাই। সো এই ক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা হবে হচ্ছে অপশন বি। ওকে, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে, বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। সো এই ক্ষেত্রে আমার কোয়েশ্চেনে অলরেডি একটা সেন্টেন্স দেওয়া আছে, কি দেওয়া আছে, তাওহিদ ইজ পেইন্টিং আ পিকচার। সেই ক্ষেত্রে আমার বলা হচ্ছে সাবজেক্টটা আইডেন্টিফাই করতে। সো আমার সাবজেক্ট কখন আইডেন্টিফাই করতে হবে, আমার জিজ্ঞেস করতে হবে এই সেন্টেন্সটা কাকে নিয়ে বা এই সেন্টেন্সে কে কাজ করতেছে। এই সেন্টেন্সে কি কোনো কাজ হচ্ছে? হ্যাঁ। এই সেন্টেন্সে কি কাজ হচ্ছে, আমরা যদি একটু পয়েন্ট আউট করি জিনিসটা, যে এই সেন্টেন্সে আমার কাজ হচ্ছে যে এখানে তাওহিদ নামের ছেলেটা হচ্ছে পেইন্ট করতেছে। এবং আমি যদি ওই কোয়েশ্চেনটা আনসার দিতে চাই যে এই সেন্টেন্সটা কাকে নিয়ে, এই সেন্টেন্সটা হচ্ছে আমার এই তাওহিদ ছেলেটাকে নিয়ে। সো ওই দিক থেকে যদি আমি আসি, তাহলে আমি আমার আনসারটা পেয়ে যাচ্ছি যে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অপশন বি, তাওহিদ। ওকে, এখন আসি আমরা হচ্ছে আমাদের থার্ড কোয়েশ্চেনটাতে। থার্ড কোয়েশ্চেনে আমার সিমিলার একটা কোয়েশ্চেন দেওয়া আছে, যে আমার কোয়েশ্চেনের ভিতরে একটা সেন্টেন্স দেওয়া আছে, কিন্তু এখন বলা হচ্ছে প্রেডিকেট হচ্ছে আমার এখানে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। এখন প্রেডিকেট হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছি, লাস্ট ক্লাসে আমি আগেও বলছি যে এখানে বলা হচ্ছে প্রেডিকেট মানে হচ্ছে আমার সেন্টেন্সে যখন অবজেক্ট থাকবে এবং তোমার এটার সাথে ভার্ব থাকবে, মানে আমার সেন্টেন্সের সাবজেক্ট বাদে বাকি যে অংশগুলি থাকবে এরা সবাই হচ্ছে প্রেডিকেটের মধ্যে পড়বে। তাহলে আমার সেন্টেন্সটা দিয়ে থাকায়, সেন্টেন্সে বলা হচ্ছে আভিয়ান রাইটস পোয়েট্রি বিউটিফুলি। সো এই সেন্টেন্সটা কাকে নিয়ে? আভিয়ানকে নিয়ে। কে কাজ করতেছে? আভিয়ানকে নিয়ে। সো এই ক্ষেত্রে আমি এখানে বলতে পারতেছি যে এটা হচ্ছে আমার সাবজেক্ট। সো এখন আমি যেটা বলছি প্রেডিকেটের ডেফিনেশন কি, যে আমার অবজেক্ট এবং ভার্ব হচ্ছে আমার প্রেডিকেট, মানে সাবজেক্ট বাদে বাকি যা আছে একটা সেন্টেন্সে সবই প্রেডিকেটের মধ্যে পড়ে। সো এখানে আমার রইল কি, যে রাইটস পোয়েট্রি বিউটিফুলি। সো এইটাকে হচ্ছে আমি বলবো হচ্ছে প্রেডিকেট। এখন অপশনে আমরা দেখি যে এটা কোথায় আছে, অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি যে আমার ওই অংশটুকু আছে। সো এখানে আমার কারেক্ট আনসার কি হবে তাহলে? অপশন সি, রাইটস পোয়েট্রি বিউটিফুলি।
ওকে, আমরা এখন আসি করি আমাদের নেক্সট কোয়েশ্চেন 4 নাম্বার। এই ক্ষেত্রে আমরা এখন যে জিনিসটা দেখব, যে এখানে বলা হচ্ছে which of the following is a phrase, মানে আমাদের এখন যা মানে সেন্টেন্স কম্পোনেন্ট রিলেটেড যা কোয়েশ্চেন ছিল ওগুলো মোরলেস ডান। অতটুকু পারলে আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার পরের যে টপিকগুলো আছে ওটাই এনাফ। এখন আমরা যেটা আসতেছি ফ্রেজের ক্ষেত্রে। তো ফ্রেজের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি যে এইটাকে আমি বলি হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, মানে আমার একটা শব্দগুচ্ছ বা একটা কালেকশন অফ ওয়ার্ডস। তো এই ক্ষেত্রে একটা কি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখানে আমার সাবজেক্ট আর ভার্ব এই দুটো জিনিস এখানে থাকবে না। তো আবারও বলি, ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, মানে এখানে শব্দগুচ্ছ থাকবে, কিন্তু এই ক্ষেত্রে আমার সাবজেক্ট আর ভার্ব এটার মধ্যে থাকবে না। সো এখন আমরা যখন রিভিউ করব অপশনটা, আমার কাজ হচ্ছে দেখা যায় এমন শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট নেই আর ভার্ব নেই। এখন তুমি অনেক সময় দেখতে পারো যে নাউন পাচ্ছ, এবং অনেকে মিসকনসেপশন একটা থাকে যে নাউন থাকা মানে সাবজেক্ট, কিন্তু এটা সত্য না। আমার খেয়াল করতে হবে যে ভার্ব আছে নাকি। যদি ভার্ব থাকে তখন গিয়ে আমি বলতেছি যে ও সাবজেক্ট। কারণ কি, আমার একটা প্রশ্ন কি ছিল সেন্টেন্সের সাবজেক্ট খোঁজার, যে এখানে কাজ কে করতেছে। সো তার মানে কি, ভার্বের সাথে সাবজেক্ট রিলেটেড। ওকে, এখন অপশনে আসি। অপশন এতে আমার বলা হচ্ছে যে উইথ হার ফ্রেন্ডস। সো এই ক্ষেত্রে আমি খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে প্রেপোজিশন আছে এবং হচ্ছে একটা প্রোনাউন হার আছে এবং প্লুরাল একটা নাউন ফ্রেন্ডস আছে। এখানে কি ভার্ব আছে? না। সো এটা কিন্তু আমার একটা পোটেনশিয়াল আনসার। তাও আগে আমরা না দেখে আমরা প্রত্যেকটা রিভিউ করি। বি নম্বরে আসি। বি নম্বর বলা হচ্ছে রাফি রিডস কোয়াইটলি। সো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আমার সেন্টেন্সটা কি, রাফিকে নিয়ে, এবং কি বলা হচ্ছে যে ও এখানে চুপচাপ পড়ালেখা করতেছে বা পড়তেছে। সো এখানে কাজও হচ্ছে এবং আমি পাচ্ছি কি, সেন্টেন্সটা কাকে নিয়ে এই জিনিসটাও পাচ্ছি। সো আমার এখানে সাবজেক্ট আছে, আবার কি ভার্বও আছে। সো এটা অবভিয়াসলি ফ্রেজ হবে না। অপশন সিতে আসি, মানে আমি অপশন বিটা কিন্তু এখানে বাদ দিয়ে দিতে পারতেছি। অপশন সিতে আসি, বিকজ ইসমাম ওয়াজ লেট। সো এখানে আমি কি পাচ্ছি, আবার এখানে কিন্তু আমি একটা সাবজেক্ট পাচ্ছি, আবার একটা ভার্ব পাচ্ছি, রাইট? সো এই ক্ষেত্রে আমি কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারছি, ইভেন তো এটা পরিপূর্ণ একটা সেন্টেন্স না। কারণ কি, বিকজ ইসমাম ওয়াজ লেট, এখানে কিন্তু মিনিংটা কমপ্লিট না, যেটা কি কারণে লেট ছিল, মানে এই কারণটা কিন্তু ফুললি আসতেছে না। সো এখানে আমার কিন্তু অর্থটা পরিপূর্ণ না, সেন্টেন্স না, কিন্তু আমি তাকে ফ্রেজ বলতেছি না। কারণ কি, ফ্রেজের ভিতর সাবজেক্ট এবং ভার্ব থাকা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব দুটোই আছে। সো এই অপশনটাও কিন্তু আমার বাদ। ডি নম্বর আসি। এখানে ডি নম্বর হচ্ছে শি প্লেড ফুটবল। সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি, যে এখানে একজন ফুটবল খেলতেছে এবং ওই মেয়েটা হচ্ছে ফুটবল খেলতেছে। সো এই ক্ষেত্রে আমি সেন্টেন্সে আমি যে দুটো প্রশ্ন করি, একটা হচ্ছে কি কাকে নিয়ে সেন্টেন্স, সো আমি এই আনসার পাচ্ছি, এবং কে খেলতেছিল, শি পাচ্ছি। সো এখানে আমি আমার সাবজেক্ট ঠিকই পাচ্ছি, তারপর কি সাথে আমি আমার ভার্বও পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি আমার অপশন ডিটাও বাদ যাচ্ছে, সিন্স কি সাবজেক্ট এবং ভার্ব দুটোই উপস্থিত। সো আমার যখন কোয়েশ্চেন বলা হয়েছে উইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্রেজ, সো তখন আমার দেখা লাগতো কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট এবং ভার্ব নেই। সো এই ক্ষেত্রে আমার রাইট আনসার হয় হচ্ছে অপশন এ। সো এখন আসা আমরা চলে যাই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5-এ। সো এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, এই ক্ষেত্রে আমরা বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, সো আমরা আবার একটু রিভিউ করি, ক্লজ অর্থটা আগে রিভিউ করি। ক্লজ অর্থ হচ্ছে যে আমার সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, এবং কি মিনিংফুল হতেও পারে, মানে হচ্ছে মিনিংফুল হতেও পারে আবার নাও হতে পারে। এই জন্য এখানে লিখছে কি মিনিংফুল ইয়েস অ্যান্ড নো। সো ক্লজের ফার্স্ট আমরা ভেঙে নিলাম যে ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এই জিনিসটা মিনিংফুল হইতেও পারে নাও হইতে পারে। যখন হবে তখন আমি তাকে বলবো, মানে বেসিক্যালি যখন আমার মিনিংফুল হবে, তারপর ভার্বও আছে, সাবজেক্টও আছে, এই ক্ষেত্রে তখনই আমি একে বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, সো এখন আমাদের এরকমই খুঁজতে হবে অপশন থেকে যেখানে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং হচ্ছে মিনিংফুলও। সো এসেনশিয়ালি জিনিসটা কি হচ্ছে, একটা কমপ্লিট সেন্টেন্স আমার খোঁজা লাগতেছে। মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং কমপ্লিট সেন্টেন্স একই জিনিস, মানে সেম থিং। ওকে, এখন আসি আমরা অপশনে। অপশনের ক্ষেত্রে অপশন এতে আমি কি দেখতেছি, অলদো নাবা ওয়াজ টায়ার্ড। সো এই ক্ষেত্রে আমি কিন্তু আমার সাবজেক্ট পাচ্ছি, ভার্বও পাচ্ছি। ওকে, দুইটা কন্ডিশন ডান, কিন্তু অর্থটা কি পরিপূর্ণ? যখন আমি বলছি অলদো নাবা ওয়াজ টায়ার্ড, সো আমি এখানে বুঝতেই পারতেছি যে এখানে আমার আরও কিছু থাকার কথা, ইনফরমেশন,
যে এই পুরো জিনিসটা অর্থপূর্ণ একটা সেন্টেন্স হওয়ার জন্য আমার আরও কিছু ইনফরমেশন থাকার কথা যেটা এখানে নাই। সো থার্ড কন্ডিশনটা কিন্তু মিট করতেছে না, যেটা মিনিংফুল না। এরপর আসে বি নাম্বার, ড্যানিয়েল এনজয় সুইমিং। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার সাবজেক্ট আছে ড্যানিয়েল, এরপরে কি আছে আমার ভার্ব এনজয়স, এরপরে হচ্ছে আমার অবজেক্ট বা এক্সটেনশন পাচ্ছি সুইমিং, যে সে সাঁতার কাটতে পছন্দ করে। ওকে, সো এই ক্ষেত্রে আমি দেখছি যে আমার তিনটা কন্ডিশনই মিট হচ্ছে, সাবজেক্ট, ভার্ব এবং মিনিং। সো এটা কিন্তু আমার একটা পোটেনশিয়াল আনসার, আগেই কিন্তু আমি এটা ফুলি টিক চিহ্ন দিয়ে দিব না। সো এখানে আসি সিতে, নিয়ার দ্য রিভার, এক্ষেত্রে আমি একটা প্রেপোজিশন পাচ্ছি, এরপরে কি পাচ্ছি আমি আর্টিকেল দা পাচ্ছি, এরপরে হচ্ছে আমি একটা নাউন পাচ্ছি রিভার। সো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি শব্দগুচ্ছ আছে কিন্তু আমার কিন্তু ভার্ব নাই। সো যেহেতু ভার্ব নাই আমি বলতে পারছি না দ্য রিভার এখানে সাবজেক্ট। সো এই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে অলরেডি এলিমিনেট করে দিতে পারছি, যেহেতু এখানে অলরেডি অনেকগুলো কন্ডিশন মিট করছে, না আছে সাবজেক্ট না আছে ভার্ব, মিনিংফুল তো দূরের কথা। ডি নাম্বার আসে, ডি নাম্বারে সেম জিনিস দেখতেছি যে এখানে একটা প্রেপোজিশন দেওয়া আছে আমার, এখানে আবার আর্টিকেল দা দেওয়া আছে, এরপর আবার একটা নাউন ম্যাচ দেওয়া আছে। সো এখানে আমি অনেকগুলো পার্টস অফ স্পিচ পাচ্ছি, বাট এখানে কিন্তু সাবজেক্ট নাই, কারণ কি এখানে কোনো ভার্ব নেই। সো যেহেতু কোনো ভার্ব নেই, সো সাবজেক্ট নেই, সো এখানেও সেম জিনিস যে আমার ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশনই মিট হচ্ছে না, থার্ড কন্ডিশন তো দূরের কথা। সো এই ক্ষেত্রে আমি এটাকে এলিমিনেট করে দিতেছি, এবং হচ্ছে আমার যে অপশন বিতে আগে আমরা ধরে রাখছিলাম যেটা আমার আনসার হবে, এটাকে আমি কনফার্ম দিয়ে দিতে পারছি। সো 5 নম্বরের আনসার হচ্ছে বি। এখন চলে আসি আমরা হচ্ছে 6 নম্বরে। সো 6 নম্বরে আমার বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই ক্ষেত্রে কি হবে যে আমার ক্লজের যে ডেফিনেশনটা আমরা অলরেডি জেনে আসছি, যে ক্লজ মানে কি, আমার এখানে সাবজেক্ট থাকবে এবং কি ভার্ব থাকবে, এরপর কি একটা থার্ড কন্ডিশন হচ্ছে আমার মিনিংফুল হতেও পারে আবার নাও হইতে পারে। সো এই ক্ষেত্রে আসি, আবারও রিপিট করি, ক্লজ আমরা কিন্তু লাস্ট কোয়েশ্চনে দেখে আসছি, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব দুটোই থাকবে, এরপর কি মিনিংফুল হতেও পারে না হতে পারে, উইচ ইজ থার্ড কন্ডিশন। ওকে, সো এখন আমরা যেটা দেখতেছি নতুন একটা জিনিস, যে ডিপেন্ডেন্ট ক্লজ, আগেরটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কি হচ্ছিল, মিনিংফুল হতেই হবে। সো এই ক্ষেত্রে আমার ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে কন্ডিশন যেগুলো মিট করতে হবে, একটা হচ্ছে আমার সাবজেক্ট তো 100% থাকতে হবে, ভার্বও 100% থাকতে হবে, এরপর হচ্ছে এখানে মিনিংফুল হবে না। সো এটার অর্থ হচ্ছে যে আমার ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্ট এবং ভার্ব দুইটা 100% থাকবে, কিন্তু মিনিংয়ের ক্ষেত্রে হচ্ছে ডিপেন্ডেন্টে মিনিংফুল হবে না, মানে একা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম না। ওকে, সো এখন আমরা আমাদের অপশনগুলো রিভিউ করবো। সো অপশনের ভিতরে ঢুকি, অপশনে দেওয়া আছে এ, রোহান ইজ স্টাডিং হার্ড। সো এই ক্ষেত্রে আমি কিন্তু আমার সাবজেক্ট রোহান পাচ্ছি, এরপরে ভার্ব পাচ্ছি ইজ স্টাডিং, এরপর আমি কি পাচ্ছি, এরপর হচ্ছে আমি আমার একটা অবজেক্ট বা এক্সটেনশন পাচ্ছি হার্ড। ওকে, সো এই ক্ষেত্রে আমি কিন্তু একটা পরিপূর্ণ বাক্য পাচ্ছি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি। ওকে, সো এইটা কিন্তু আমার ডিপেন্ডেন্ট ক্লজ থেকে অলরেডি বাদ। বি নাম্বার আসে, বিকজ মোহনা মিস দ্য বাস। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি আমার একটা সাবজেক্ট আছে আবার একটা ভার্ব আছে, সো অলরেডি ফার্স্ট দুটো কন্ডিশন মিট করতেছে। এখন দেখি মিনিংফুল হচ্ছে না কিনা। সো যদি আমি এটা আবার পড়ি, বিকজ মোহনা মিস দ্য বাস, এই ক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারতেছি যে এখানে ইনফরমেশন মিসিং আছে, যেটার কারণে এই বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পটেনশিয়ালি ও কিন্তু তিনোটা কন্ডিশনে মিট করতেছে। সো এই ক্ষেত্রে আমি ধরে রাখতে পারি যে এটা আমার প্রবাবলি আমার কারেক্ট আনসার হবে। এখন সেই সি নাম্বার দেওয়া আছে উইথ স্পৃহা, এখানে আমার একটা প্রেপোজিশন দেওয়া আছে আর পরে আমার কি দেওয়া আছে, স্পৃহা, মানে এখানে একটা নাউন দেওয়া আছে, এক্স্যাক্টলি বলতে গেলে এটা একটা প্রপার নাউন, যেহেতু একটা মানুষের নাম। সো এখানে পার্টস অফ স্পিচ দেওয়া আছে, কিন্তু এখানে যেহেতু ভার্ব নাই, আমি বলতে পারতেছি না এটা আমার সাবজেক্ট, এবং এই পুরো শব্দগুচ্ছটা আসলে ক্লজের মধ্যেই পড়তেছে না, মানে আমার সাবজেক্ট নাই ভার্বও নাই। সো ফার্স্ট দুইটা কন্ডিশনই মিট করছে না, সো এটা এমনি আমার এলিমিনেটেড বা বাদ দিতে পারতেছে। ডি নম্বরে দেওয়া আছে যে আমার জারিফ প্লেজ ক্রিকেট। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার এখানে কিন্তু জারিফ সাবজেক্ট পাচ্ছি, প্লেজ ভার্ব পাচ্ছি, এরপর আমি কি পাচ্ছি, আমার অবজেক্ট বা এক্সটেনশন ক্রিকেট পাচ্ছি। সো এখানে আমার কি হচ্ছে, সাবজেক্ট কন্ডিশনটা মিট করছে, যেহেতু ভার্ব আছে, সো ভার্ব কন্ডিশনটাও মিট, সো দুইটা কন্ডিশন মিট তিনটার মধ্যে।
এরপর আমি পুরো সেন্টেন্সটা পড়ে অ্যাকচুয়ালি কিন্তু অর্থপূর্ণ একটা বাক্য পাচ্ছি। সো এই ক্ষেত্রে এই জন্য আমি এটাকে বলবো হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু আমার প্রশ্ন চাইছি কি ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই অপশনটাও বাদ। সো যেটা আমরা আগেই দাগায় ফেলছি যে বিকজ মোহনা মিস দ্য বাস, এটাই কিন্তু আমার কারেক্ট আনসার এখানে অফ, যে এখানে which of the following is a dependent clause, এটা হবে আমার আনসার বিকজ মোহনা মিস দ্য বাস। ওকে, এখন আমাদের 6 নম্বর কোয়েশ্চেন ডান। এখন আমরা আসি 7 নম্বরে। ওকে, 7 নম্বর আমার বলা হচ্ছে যে which type of sentence is this, তার মানে হচ্ছে কি আমরা ওই ক্লজেস অ্যান্ড ফ্রেজেসের যে কনসেপ্টটুকু আমরা পড়ে এসেছি লাস্ট ক্লাসে এবং আজকেও যা একটু টাচ করলাম, এটা কিন্তু ডান। এখন আমরা সেন্টেন্স টাইপের ভিতরে ঢুকতেছি। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আসলে ফাংশন ওয়াইজ যেই 5টা টাইপ, যেরকম হচ্ছে অ্যাসার্টিভ, তারপর ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ এবং অপটেটিভ। এই 5টা টাইপের মধ্যে আমি এখন আইডেন্টিফাই করা শিখবো। সো এখন অনেকে কোয়েশ্চেন করতে পারো এই ক্লাস শেষে, কিন্তু এটা আমার ক্লাস শেষের জন্য রাখতেছি। আপাতত আমরা এখানে আবার ফেরত আসি। সো এখানে দেখো, এখানে দেওয়া আছে অপসরা এনজয়স পেইন্টিং ল্যান্ডস্কেপস। ওকে, সো আমার এই সেন্টেন্সটা দেওয়া আছে। এখন বলতেছে যে আমার এইটা এই 4টা অপশন থেকে এটা কোনটা সেন্টেন্স টাইপের মধ্যে পড়ে। ইন্টারোগেটিভ দেওয়া আছে, ইম্পারেটিভ দেওয়া আছে, অ্যাসার্টিভ দেওয়া আছে, এক্সক্লেমেটরি দেওয়া আছে। সো ইন্টারোগেটিভ হইতে হলে আমার কি থাকা লাগতো, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকা লাগতো। তারপর একটা কন্ডিশন কি, আমার ভার্ব আগে, দেন হচ্ছে আমার সাবজেক্ট থাকার কথা। ওকে, ইম্পারেটিভের জন্য কি হওয়া লাগতো, যে এটা ইউজুয়ালি ভার্ব দিয়ে স্টার্ট করে, মানে আমার ইম্পারেটিভ সেন্টেন্স ইউজুয়ালি ভার্ব দিয়ে স্টার্ট করে এবং এখানে দেখা যাচ্ছে আমার রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস এসব জিনিস বোঝায় ইত্যাদি। এরপর আসি আমার এখানে কি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সবচেয়ে সিম্পল স্ট্রাকচার ফাংশনাল ওয়াইজ, যে এখানে আমার সাবজেক্ট আগে, এরপর হচ্ছে আমার ভার্ব আসে। এটার কাজ কি, এটা হচ্ছে জাস্ট সিম্পলি আমার ফ্যাক্টস বা তথ্যগুলো তুলে ধরে, আর কিছু না। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমার এই চিহ্নটা ইউজ হয়ে থাকে এবং হচ্ছে আমি এখানে ইউজুয়ালি এরকম মানে স্ট্রং ফিলিং বা ইমোশনের ক্ষেত্রে আমি ইউজ করে থাকি। স্ট্রং ফিলিং মানে হচ্ছে আমার কোনো তীব্র আবেগ বা অনুভূতি, এসবের জন্য আমি ইউজ করে থাকি। সো এখন আমরা আসি একটু রিভিউ করি আমাদের অপশনগুলি। সো এখানে দেওয়া আছে হচ্ছে আমার 7-এর এতে ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ হচ্ছে ভার্ব আগে আসা লাগবে, সাবজেক্ট আসা লাগবে এবং কোয়েশ্চেন মার্ক থাকা লাগবে। সো আমি সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি এটা ডেফিনেটলি ইন্টারোগেটিভ না, সিন্স এখানে আমার সাবজেক্ট আগে আসতেছে দেন ভার্ব, অ্যান্ড অলসো এখানে আমার কিন্তু কোয়েশ্চেন মার্ক নেই। এরপর আসি ইম্পারেটিভের ক্ষেত্রে। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি বলছে, ভার্ব দিয়ে স্টার্ট করা লাগতো এবং হচ্ছে কি রিকোয়েস্ট অ্যাডভাইস এইসব জিনিস বোঝাবে। সো এখানে কি আসলে রিকোয়েস্ট অ্যাডভাইস বোঝাচ্ছে না, এবং কি ভার্ব দিয়ে শুরু হচ্ছে না, এখানে কিন্তু প্রপারলি একটা সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। অ্যাসার্টিভের ক্ষেত্রে এখানে যেটা বলেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচার থাকবে এবং সিম্পলি সে তথ্যগুলো তুলে ধরবে। সো এখানে কি দেওয়া আছে, অপসরা এনজয়স পেইন্টিং ল্যান্ডস্কেপস। সো এখান থেকে আমি কিন্তু বুঝতে পারছি যে এটাই কিন্তু আমার সিম্পলি তথ্য একটা তুলে ধরতেছে, রাইট। সো আমি কিন্তু পটেনশিয়ালি ধরে করছি এটা হচ্ছে আমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হচ্ছে কি, যে আমার এক্সক্লেমেশন পয়েন্ট বা মার্ক থাকার কথা, হুইচ ইজ নট দেয়ার, এবং কি স্ট্রং ফিলিং এবং ইমোশনসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। সো এই ক্ষেত্রে আমি কিন্তু স্ট্রং কোনো ফিলিং বা ইমোশনস পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমার এটাও বাদ। সো আমার এখানে কারেক্ট আনসার হচ্ছে 7-এর সি, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এখন আমরা আসি 8 নম্বর কোয়েশ্চেনে। সো 8 নম্বর কোয়েশ্চেনেও সেম জিনিস দেখবো আমরা, জাস্ট হচ্ছে কি সেন্টেন্স টাইপটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে দেওয়া আছে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক। সো এই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, আমার ভার্ব আগে আসতেছে, রাইট। সো এখানে আমার ভার্ব আগে দেন সাবজেক্ট। ভার্ব স্ট্রাকচারটা কিন্তু এখানেই শেষ হয় না, এখানেও আবার কিন্তু আমার ভার্বটা আছে, কিন্তু আমার সেন্টেন্সের শুরুতে কিন্তু আমি ভার্বটা পাচ্ছি। এরপরে কি আসতেছে, আমার সাবজেক্ট আসতেছে। লাস্টলি আমি কি দেখতেছি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, মানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। সো এখান থেকে কিন্তু আমি চোখ বন্ধ করে কিন্তু অলরেডি তাকাই দিতে পারছি যে এইটা 8 নম্বরের আনসার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু আমরা আগের স্লাইডে অলরেডি বুঝে আসছি যে কোন সেন্টেন্স টাইপ কী স্ট্রাকচার এবং কী কাজে ইউজ হয়, এবং আগের ক্লাসে আমরা দেখছি ইন ডিটেল উইথ এক্সাম্পল। সো এই জন্য এটা আমাদের আনসার করা সময়ের কোনো ব্যাপার ছিল না। ওকে, এখন 9 নম্বর আসছে। 9 নম্বর আমার সেন্টেন্স যেটা দেওয়া আছে যে এখানে প্লিজ হ্যান্ড মি দ্য বুক। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধমূলক কথা বলা হচ্ছে, রাইট।
এরপর প্লিজের পর মানে আমার এই অ্যাডভার্বটার পর কি আছে, হ্যান্ড মি দ্য বুক, মানে আমার সাবজেক্টটা কিন্তু নাই, কিন্তু কি দিয়ে শুরু হচ্ছে, ডিরেক্টলি আমার কিন্তু ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে। সো যদি আমরা আগের স্লাইডে ফেরত আসি, এখানে দেখো, এখানে যদি খেয়াল করে দেখো, আমরা ইম্পারেটিভ সময় কি দেখছিলাম যে ভার্ব দিয়ে স্টার্ট করে এবং ইউজুয়ালি এগুলো কি বুঝে, রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস অথবা কি আমার অর্ডারও বুঝাতে পারে। সো এটার সাথে কাইন্ডটা মিলে যাচ্ছে না জিনিসটা, যে এখানে যখন বলছি প্লিজ হ্যান্ড মি দ্য বুক, এটা একটা অনুরোধ বোঝাচ্ছে, স্পেশালি প্লিজ যেহেতু আছে। সো ওখান থেকে আমি কি বুঝতে পারছি, এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে এবং কি স্ট্রাকচারাল ওয়াইজ ভার্ব দিয়ে কিন্তু আমার সেন্টেন্সটা শুরু হচ্ছে, রাইট? সো এই জন্য এখানে কিন্তু আমি এটাকে আনসার হিসেবে দাগাবো কি, আমার অপশন বি, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সো এখন দেখতেই পাচ্ছ যে যেহেতু আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করছি আগের ক্লাসে এবং আজকেও একটু আবার টাচ করছি, এই জন্য আমরা কিন্তু খুব দ্রুত জিনিসগুলি আনসার করতে পারতেছি। এখন আসি 10 নম্বর। 10 নম্বর আমার বলা হচ্ছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, হোয়াট আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স বাই নাবা। সো এটা কি টাইপ অফ সেন্টেন্স, এটা ডিটারমাইন করতে বলতেছে। সো এই ক্ষেত্রে আমার অপশনে দেওয়া আছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব স্ট্রাকচার থাকবে এবং কি এটা সিম্পলি তথ্য তুলে ধরবে। ইম্পারেটিভ কি ছিল, যে আমার আদেশ, উপদেশ বা কখনো মানে জাস্ট ডিরেক্টলি কোনো অর্ডার দেওয়া হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে ভার্ব দিয়ে আমার স্ট্রাকচারই শুরু হয়ে থাকে। অপটেটিভ হচ্ছে যে দোয়া প্রার্থনামূলক, মানে প্রে, উইশ, এইসব জাতীয় যে সেন্টেন্সগুলো থাকতেছে, এটা হচ্ছে অপটেটিভের আন্ডারে। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আমি স্ট্রং ইমোশন বা ফিলিং এক্সপ্রেস করে থাকি এবং কি আমার একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকে। সো এখানে কিন্তু আমি সেন্টেন্সের শেষেই কিন্তু অলরেডি ক্লু পেয়ে যাচ্ছি যে এখানে আমার কিন্তু একটা এক্সক্লেমেশন পয়েন্ট বা এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে। আরেকটা জিনিস কি, যখন বলছি হোয়াট আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স বাই নাবা, তার মানে কি স্পিকার হচ্ছে ওর পারফরমেন্স মানে নাবার পারফরমেন্স দেখে হচ্ছে একটা স্ট্রং ইমোশন বা ফিলিং এক্সপ্রেস করতেছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমি তাহলে বুঝতে পারতেছি যে আমার এখানে সেন্টেন্স টাইপটা কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নে। সো 11 নম্বর প্রশ্নে আমরা যা দেখতেছি, এখানে আমার একটা আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, মে ইয়াফি অ্যাচিভ অল হার ড্রিমস। সো এই ক্ষেত্রে কি দেখতেছি, যে আমার একটা দোয়া বা প্রার্থনামূলক সেন্টেন্স, মানে প্রে বা উইশ হচ্ছে। সো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমার কি থাকা লাগতো, আমার একটা কোয়েশ্চেন মার্ক থাকা লাগতো, তারপর আবার কি স্ট্রাকচারালি ভার্ব প্লাস সাবজেক্ট স্ট্রাকচার থাকার কথা। সো এই ক্ষেত্রে কিন্তু আমি বুঝতেই পারছি এটা ইন্টারোগেটিভের মধ্যে পড়তেছে না, কারণ কোয়েশ্চেন মার্কটা মিসিং এবং কি ভার্ব প্লাস সাবজেক্ট স্ট্রাকচারটাও মিসিং। ইভেন দো এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কিন্তু মূলত আমার সেন্টেন্সে সাবজেক্ট অ্যান্ড যে মেইন ভার্বটা এটা কিন্তু পরে আসতেছে। সো এখানে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব স্ট্রাকচার, নট ভার্ব প্লাস সাবজেক্ট স্ট্রাকচার। ওকে, অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হইতো, আমার সাবজেক্ট প্লাস ভার্ব স্ট্রাকচার হইতো এবং একটা সিম্পলি আমি তথ্য বা কোনো ইনফরমেশন তুলে ধরতেছি। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি সিম্পলি কোনো তথ্য বা কথা তুলে ধরতেছি না, এখানে অফকোর্স এখানে আমি একটা আলাদাভাবে বুঝাচ্ছি জিনিস, যেটা হচ্ছে কি দোয়া বা প্রার্থনা জিনিস বুঝাচ্ছি। সো এটাও কিন্তু বাদ অ্যাসার্টিভ। এরপর আসতেছে অপটেটিভ। সো অপটেটিভের ক্ষেত্রে আমরা জিনিসটা আগেই দেখে আসলাম রিভিউ করার সময় আগের স্লাইডে, আজকে যখন আবার টাচ করলাম যে দোয়া প্রার্থনামূলক যখনই হবে তখনই আমরা অপটেটিভ সেন্টেন্স এর মধ্যে এদেরকে রাখবো। সো এই ক্ষেত্রে জিনিসটা আমার মাথায় রাখা লাগবে যে ইউজুয়ালি স্ট্রাকচারালি অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, মানে মে যে ভার্বটা আছে এটা দিয়ে শুরু হয়ে থাকে। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু আমি এটা অলরেডি একটা মিল পাচ্ছি যে এখানে কিন্তু আমার মে দিয়ে শুরু হচ্ছে। আগে এটা কনফার্ম না করে আমি আবার একটু রিভিউ করেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমার স্ট্রং ইমোশন বা ফিলিং এক্সপ্রেস করার কথা এবং কি একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকার কথা, কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে নাই, চিহ্নটাও নাই এবং কি এখানে স্ট্রং ইমোশন বা ফিলিং এক্সপ্রেস হচ্ছে না। এখানে জাস্ট সিম্পলি আমার স্পিকার বা যে কথাটা বলতেছে সে হচ্ছে এই ইয়াফি মেটা নামে যে আছে তার ব্যাপারে একটা দোয়া বা প্রার্থনা করতেছে। সেই ক্ষেত্রে আমার আনসার হবে 11C, অপটেটিভ সেন্টেন্স। ওকে, এখন আমরা আসি পড়ি হচ্ছে 12 নম্বরে। সো ফাংশন ওয়াইজ যে সেন্টেন্স টাইপের যে কনসেপ্টগুলো ক্লিয়ার করা ওটা আগেরটাতেই ডান। এখন আমরা ঢুকবো হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ। সো এই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য সিম্পল সেন্টেন্স। সো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে এবং যেই লাস্ট কন্ডিশন তার মিট করতে হবে ওটা হচ্ছে যে এখানে তোমার 100% এটা মিনিংফুল হইতে হবে।
ওকে, সো এখানে তিনটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং এটা 100% মিনিংফুল হতে হবে। তার মানে হচ্ছে কি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে আগে যে ক্লজের ক্ষেত্রে আমরা পড়ে আসছি, এই ক্ষেত্রে জিনিসটা আমরা মাথায় রাখছিলাম কি, যে ওখানে সাবজেক্ট থাকা লাগবে, ভার্ব থাকা লাগবে এবং অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে তার সক্ষম হতে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমি কি দেখতেছি, সেম কন্ডিশন। সো আমি বলতে পারি যে একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে আমার একটা ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই ক্ষেত্রে আমি কি বলতে পারি এই জিনিসটাকে আলটিমেটলি, যে এটা একটা পুরো সেন্টেন্স। সো একটা সিম্পল সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং জাস্ট একটা সেন্টেন্স বলা সেম কথায়। সো এখন আমরা দেখি এখানে একটা সিম্পল সেন্টেন্স খুঁজে দেখি। সো ফার্স্টে দেওয়া আছে এতে, প্রিন্স ওয়াজ টায়ার্ড বাট মিশকাত কন্টিনিউ স্টাডিং। সো এখানে আমি কি পাচ্ছি, একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। সো আমার ফার্স্ট কন্ডিশনে সে বাদ, কারণ কি আমার একটা খালি সাবজেক্ট থাকতে হবে, সেখানে যেহেতু দুইটা সাবজেক্ট, এটা অলরেডি বাদ। বি নাম্বার আসি, রোদর্শী রাইটস লেটার্স ডেইলি। সো এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি, আমার একটা সাবজেক্ট, তারপর আমি আমার সেকেন্ড কন্ডিশন আসি, সেখানেও পাচ্ছি একটা ভার্ব। এরপর আমার কি আছে, অবজেক্ট বা এক্সটেনশন আছে। এখন আমার খেয়াল করতে হবে যে এখানে কি অর্থপূর্ণ বাক্য হচ্ছে নাকি না। সো যখন আমি বলছি রোদর্শী রাইটস লেটার্স ডেইলি, সো এই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারছি কি, যে এখানে অর্থটা প্রকাশ করতেছে এবং কি এটা একটা কমপ্লিট সেন্টেন্স হতে সফল হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি এটাকে অলরেডি ধরে রাখতে, এটাই আমার কারেক্ট আনসার হবে। এখন আসি সিতে, বিকজ নাবা ওয়াজ আনওয়েল শি স্টেড হোম। সো এই ক্ষেত্রে আমার কি আছে, একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। সো ও কিন্তু আমার ফার্স্ট কন্ডিশনে ফেল করতেছে, যে এখানে কিন্তু মোর দেন ওয়ান সাবজেক্ট আছে। সো এটাও কিন্তু আমার অপশনে পড়তেছে না। ডি নাম্বার আসি, জারিফ ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড অপসরা স্টেড হোম। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার কিন্তু দুইটা সাবজেক্ট পাচ্ছি, জারিফ পাচ্ছি, অপসরা পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমার যে জিনিসটা মাথায় রাখতে হচ্ছে, যে যখনই আমার মোর দেন ওয়ান সাবজেক্ট হয়ে যাবে, ও অলরেডি কিন্তু আমার ওই কন্ডিশনে ফেল করছে। সো এটা সিম্পল সেন্টেন্স আর পড়ছে না। সো এইখানে আমার অপশন আর কে আছে, যে সিম্পল সেন্টেন্স কন্ডিশন মিট করছে সবগুলো, রোদর্শী রাইটস লেটার্স ডেইলি। সো অপশন বি হচ্ছে আমার কি ফুললি কারেক্ট আনসার। এখন আমরা চলে আসি 13 নম্বরে। 13 নম্বরে আমার সিমিলার কোয়েশ্চেন টাইপ। এখন আমাকে কমপ্লেক্স সেন্টেন্স ডিটারমাইন করতে হচ্ছে। সো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটু কন্ডিশনাল, একটু কমপ্লেক্স। এখানে মিনিং হ্যাঁ 100% হইতে হবে, মিনিং 100% হতে হবে। আমরা এখন একটু পিছন থেকে আসবো। এই ক্ষেত্রে আমার জিনিসটা মাথায় রাখা লাগবে যে অ্যাটলিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে, ক্লজ মাস্ট বি। এরপর যে জিনিসটা আমার সেকেন্ড কন্ডিশন, উইচ ইজ যে আমার মোর দেন অর ইকুয়াল টু ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। মানে আমরা আগে যে কনসেপ্টগুলো শিখে আসছি, ক্লজের যে কনসেপ্টগুলো শিখে আসছি, এইগুলির মধ্যেই কিন্তু আমার এই আস্তে আস্তে জিনিসটা কম্পোনেন্টগুলো তৈরি করে আমি কিন্তু এই আলটিমেটলি সেন্টেন্স টাইপে আসলাম। সো এখানে আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে মিনিংটা 100% হইতে হবে, কারণ কি একটা সেন্টেন্স, যেহেতু আমি বলতেছি একটা সেন্টেন্স, কমপ্লেক্স তো হচ্ছে তার টাইপ, কিন্তু যেহেতু সেন্টেন্স বলতেছি, সো 100% মিনিংটা থাকা লাগবে। এরপরে যেটা মেইন ক্লজ, মানে মেইন কন্ডিশন, অ্যাটলিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে একটা অ্যাটলিস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এই সেন্টেন্সে। এরপর আর কি থাকবে বলা হচ্ছে, যে আমার এক ও তার অধিক ডিপেন্ডেন্ট ক্লজ আমার থাকবে। ওকে, সো আমরা এখন এরকম একটা সেন্টেন্স স্ট্রাকচার খুঁজি। জিনিসটা বেশ কমপ্লিকেটেড দেখে এটার নাম কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। সো এখানে আমরা একটু খেয়াল করি। সো এখানে আমি দেখতেছি কি, রাফিন রিডস নভেলস এভরি ইভিনিং। সো এখানে আমি একটা সাবজেক্ট পাচ্ছি, একটা ভার্ব পাচ্ছি এবং হচ্ছে আমি এখানে পরে অবজেক্ট বা এক্সটেনশন পাইলাম। হ্যাঁ, সো ফার্স্ট কন্ডিশনটা মিট করতেছে, মিনিং 100%। হ্যাঁ, কিন্তু এখানে আমি কিন্তু পুরোটা পড়লে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি, মানে আমার একটা সিম্পল সেন্টেন্স পাচ্ছি, আমি কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু পাচ্ছি না, যেখানে সাবজেক্ট ভার্ব আছে কিন্তু মিনিংটা কমপ্লিট না। সো এখানে কিন্তু এরকম কিছুই পাচ্ছে না। এখানে আমার সাবজেক্ট ভার্ব আছে এবং কি ও নিজে একাই পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতেছে। সো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছে, কিন্তু পরে যে কন্ডিশনটা লাস্ট ডিপেন্ডেন্ট ক্লজ, ওটা কিন্তু নাই। সো এইটা কিন্তু এই জন্য বাদ। অপশন বিতে আসি, এখানে দেওয়া আছে প্রিন্স ওয়াজ টায়ার্ড বাট মোহনা কেপ্ট প্র্যাকটিসিং। সো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখবো, এটা একটু কনফিউজিং আছে, যে আমার এখানে একটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে,
দুইটা ভার্ব আছে। এরপর কি আমার অবজেক্ট বা এক্সটেনশন আছে যাতে অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করে। সো এটা পরিপূর্ণভাবে কিন্তু এটা একটা টোটাল সেন্টেন্স হচ্ছে, এবং কি আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে। কিন্তু এখানে খেয়াল করে দেখতে হবে দুই পাশেই আমার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাও কিন্তু নিজে একা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে এবং ওটাও কিন্তু একা নিজে অর্থপূর্ণ বাক্য প্রকাশ করতে পারবে। কিন্তু যে আমার যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতো যে একা পারবে না নিজের অর্থ প্রকাশ করতে, এটা কিন্তু এখানে মিসিং। সো থার্ড কন্ডিশনে গিয়ে কিন্তু এটা ফেল করতেছে। সি নাম্বার অপশনে আসি। সি নাম্বার অপশনে আছে বিকজ ইসমাম ওয়াজ লেট হি মিস দ্য বাস। সো এই ক্ষেত্রে আমি সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে আমার একটা সাবজেক্ট আছে, এরপরে আরেকটা সাবজেক্ট আছে, তারপর এখানে একটা ভার্ব, ফার্স্ট ভার্ব আমি পাচ্ছি এখানে, এরপরে কি সেকেন্ড ভার্বটা পাচ্ছি। সো অলরেডি কিন্তু একটা জিনিস আমার মিট করতেছে যে অর্থপূর্ণ হচ্ছে এবং কি দুইটা ক্লজ আছে। এখন দেখতে হবে কোনটা কি ক্লজ। এখানে যে আমি পাচ্ছি হি মিস দ্য বাস, এটাকে যদি আমি আলাদা করে লিখি দেখবো যে ও নিজে অর্থপূর্ণ একটা বাক্য হইতে সক্ষম হবে। সো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি পেয়ে গেলাম। থার্ড কন্ডিশনে আসে যে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে যখন বলছি বিকজ ইসমাম ওয়াজ লেট, এটা যদি আমি আলাদা লিখতে যাই তখন দেখবা যে এটা কিন্তু একা একা কিন্তু অর্থ প্রকাশ করতে পারতেছে না। সো এই ক্ষেত্রে আমার কিন্তু এখানে একটা আমি ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি যেখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু ও কিন্তু মিনিংটা কিন্তু কমপ্লিটলি প্রকাশ করতে পারতেছে না নিজে। সো এই ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটো মিলে কিন্তু আমার এখানে কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করতেছে। সো এখানে আমার কারেক্ট আনসার হচ্ছে 13C। কিন্তু আমরা নিচেরটা আবার একটু রিভিউ করব যে বোঝার জন্য যে এটাতে কি হচ্ছে। মৌমিতা প্লেজ চেস অ্যান্ড রোহান প্র্যাকটিসেস ফুটবল। সো এই ক্ষেত্রে আমার একটা সাবজেক্ট পাচ্ছি আর এই ক্ষেত্রে আমার সেকেন্ড সাবজেক্টটা পাচ্ছি। এই ক্লজটাতে আমার ফার্স্ট ভার্ব, এই ক্লজটাতে আমার সেকেন্ড ভার্ব। সো এই ক্ষেত্রে আমি দুই সাইডই ক্লজ পাচ্ছি। সো অলরেডি একটা কন্ডিশন কিন্তু মিট করতেছে, উইচ ইজ কি একটা দুইটা ক্লজ লাগবে আমার অ্যাটলিস্ট। এখন দেখবো যে এখানে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট আছে নাকি। সো এই ক্ষেত্রে আমি যদি দেখি মৌমিতা প্লেস চেস, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ কি ওকে আমি যদি আলাদা করে লিখি ও কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হিসেবে কাজ করতে পারবে। সিমিলারলি রোহান প্র্যাকটিসেস ফুটবল, এটাকে যদি আমি আলাদা লিখতে যাই দেখা যাবে যে এটাও কিন্তু আমার পরিপূর্ণ বাক্য হিসেবে সক্ষম হবে। সো এখানে যে জিনিসটা হয় যে আমার এই বাট এবং অ্যান্ড যে আছে এটা হচ্ছে আমার বেসিক্যালি কনজাংশন, এটা আমার কনজাংশন। সো এই কনজাংশন দিয়ে হচ্ছে আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যাড করছি, তখন হচ্ছে আমি এদেরকে বলবো হচ্ছে আমি কম্পাউন্ড সেন্টেন্স। সো এই দুইজন হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্স, আর আমার কারেক্ট অপশন হচ্ছে 13C যে হচ্ছে কমপ্লেক্স। ওকে, এখন আমরা ক্লাস শেষ। সো আমরা এখানে কি কি কভার করলাম যে সেন্টেন্স কি এবং সেন্টেন্সের কম্পোনেন্টসগুলি, যে আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং হচ্ছে প্রেডিকেট, এগুলি আইডেন্টিফাই করা আজকে প্র্যাকটিস করে ফেললাম আমরা। লাস্ট ক্লাসে এরকম খালি থিওরি দেখছিলাম, আজকে থিওরি প্লাস প্র্যাকটিস আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম কি ক্লজেস এবং ফ্রেজেস। ফ্রেজেসের ক্ষেত্রে আমরা কিন্তু ভেঙে ভেঙে দেখলাম যে কীভাবে আইডেন্টিফাই করা লাগে। সিমিলারলি ক্লজেসের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ ভেঙে আমরা কনসেপ্টটা আবার ক্লিয়ার হয়ে নিলাম এবং এমসিকিউর মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিলাম যে কীভাবে এগুলো আমি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারবো একটা সেন্টেন্সের ভিতরে। এরপরে সেন্টেন্স টাইপসের ক্ষেত্রে এসে আমরা যেটা রিভিউ করলাম যে ফাংশন ওয়াইজ যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এগুলি কীভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো এবং এগুলো স্ট্রাকচার জিনিসগুলো কিন্তু আজকে প্র্যাকটিসের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করলাম। এবং লাস্টলি যে জিনিসটা করলাম হচ্ছে আমরা যে স্ট্রাকচার ওয়াইজ, মানে হচ্ছে দেখতে কীরকম বা ভিতরে সাবজেক্ট বা ভার্বের কনফিগারেশন কি, এটার উপর যেই আমার সেন্টেন্স টাইপগুলো আছে যেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এটাও কিন্তু আমরা এমসিকিউর মাধ্যমে ক্লিয়ার হয়ে নিলাম ভেঙে ভেঙে যে আসলে কিভাবে আমরা নিজেরাই পড়ার সময়, এটা ইংলিশ ফর টুডে হইতে পারে, একটা গল্পের বই হতে পারে, বা পরীক্ষার সময় যেন তুমি বুঝতে পারো কোন সেন্টেন্সটা কোন টাইপ, এবং ওটা অনুযায়ী কিন্তু তুমি তখন রুলটা ইজিলি অ্যাপ্লাই করতে হচ্ছে, এটা ন্যারেশন হোক, চেঞ্জিং সেন্টেন্সেস হোক। সো আশা করি এই ক্লাসের পর তোমাদের এই চ্যাপ্টার 1 গ্রামার বেসিক্সের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে।